আলাইকুম। আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে বাল্যবিবাহের প্রধান কারণ সচেতনতার অভাব নাকি দারিদ্রতা। যুক্তিসঙ্গত কারণে আমি সচেতনতার অভাবের পক্ষে অবস্থান নিচ্ছি। মাননীয় মডারেটর, সচেতনতা বলতে আমরা এমন একটি মানবিক বোধকে বুঝি যার মাধ্যমে মানুষ ন্যায় ও অন্যায়ের পার্থক্য অনুধাবন করতে পারে এবং অন্যায়ের বিরুদ্ধে থেকে ন্যায়ের পক্ষে সামাজিক অবস্থান গড়ে তোলে। মাননীয় মডারেটর, সেভ অ্যাট চিল্ড্রে পরিচালিত একটি জরিপে দেখা গেছে যে ঢাকা শহরে নির্বাচিত 100টি সেক্টরে থাকা 80% কন্যা শিশু বাল্যবিবাহের শিকার হচ্ছে। আর এই যুক্তির প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুসন্ধান অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন বলেন, বাল্যবিবাহের প্রধান কারণ সচেতনতা, অশিক্ষা ও সামাজিক নিরাপত্তা। শুধু তাই নয় মাননীয় মডারেটর, এদেশের মাত্র 26.02% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে এবং শিক্ষার হার 30.15% এবং দারিদ্রতার অভাব 43.83%। সেক্ষেত্রে মাননীয় মডারেটর, সচেতনতার বৃদ্ধিই পারবে বাল্যবিবাহ রোধ করতে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আজ আমার বক্তব্যের মূল বিষয়টি হচ্ছে সচেতনতা। আর এই সচেতন হওয়ার জন্য সচেতনতার নিয়মের দরকার, যেই নিয়মটি হচ্ছে আমাদের পরিবার এবং আমাদের সমাজ, যা আমরা সমাজের বাইরে যে করতে পারবো না। এক্ষেত্রে আমাদের উচিত সমাজকে সচেতন করে তোলার, নাকি লিঙ্গ বৈষম্য বা দারিদ্রতাকে ইঙ্গিত করার। মাননীয় প্রতিপক্ষ দলের বন্ধুরা, তারপরও বাল্যবিবাহের মূল কারণ কিভাবে দারিদ্রতা হয়, প্রশ্ন রইল আপনাদের কাছে। মাননীয় মডারেটর, আজকেই আপনিই দেখুন, আজ আমাদের সুরাবাড়ি আইডিয়াল স্কুলের ঝকমকে মঞ্চে যে বাল্যবিবাহের প্রতি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, তার প্রধান কারণ সমাজে দারিদ্রতা দূরীকরণ নয়, তার প্রধান কারণ হচ্ছে সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়া। মাননীয় মডারেটর, বর্তমানে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে যে কজন মানুষ উপস্থিত আছে তাদের মধ্যেই যদি আমরা সচেতনতা ছড়িয়ে দিতে পারি, তাহলে আমি আহনাফ আল নাফি মনে করি আমার বক্তব্যের মাধ্যমে সমাজের প্রতি ঘর থেকে যদি একজন করে মানুষ সচেতন হয়, তাহলে বাল্যবিবাহ তুলে ফেলতে দশক শতাব্দী কোনো কিছুরই প্রয়োজন হবে না। তাহলে মাননীয় মডারেটর, দারিদ্রতা দূরীকরণ নয়, সমাজের সচেতনতা গড়ে তোলার মাধ্যমেই আমরা বাল্যবিবাহ রোধ করতে পারবো ইনশাল্লাহ। মাননীয় মডারেটর, বর্তমান সময়ে একটি সামাজিক প্রথা ভাইরাসের মতো চারদিকে ছড়িয়ে পড়ছে আর তা নষ্ট করছে লক্ষ লক্ষ মেয়ের জীবন, এবং সেটি হচ্ছে যৌতুক প্রথা। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, বর্তমানে বিয়ে হলে পাত্রপক্ষকে কিছু টাকা ঘুষ হিসেবে দিতে হয়। মাননীয় মডারেটর, একটু ভেবে দেখুন তো, আজ যদি সেই পিতামাতাদের মধ্যে সচেতনতা বিদ্যমান থাকতো, তাহলে তারা সেই টাকাটি ঘুষ হিসেবে না দিয়ে তার মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারতো এবং জাতি পেত একটি আদর্শ মা, আদর্শ সন্তান এবং আদর্শ মেয়ে, এবং মুছে যেত সমাজ থেকে বাল্যবিবাহ নামের কলঙ্ক। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের একটি প্রশ্ন করে যেতে চাই যে, আজ যদি আপনাদের পিতামাতা সচেতন না থাকতো, তাহলে আপনারা স্কুলে এসে হাজিরা দিতে পারতেন না। আর এই ক্ষেত্রে প্রশ্ন যদি ওঠে দারিদ্রতার, তাহলে বিনা বেতনে অধ্যয়নের একটি মাত্র দরখাস্তই পারবে আপনাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদানে, এবং এটা সম্ভব শুধুমাত্র সচেতনতা থাকলে। অতএব মাননীয় মডারেটর, একটা কথা বলে যেতে চাই, দারিদ্রতা নয়, সচেতনতাই পারবে বাল্যবিবাহ রোধ করতে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, দৈনিক পূর্বাঞ্চলের 16 এপ্রিল 2017 এর প্রতিবেদনে বলা হয়েছে, সাতক্ষীরার শ্যামনগর থানার গাবুড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে হতদরিদ্র পরিবারের মেয়ে সাইমা আক্তার, সে মাননীয় মডারেটর কালের বিবর্তনে সে এখন 34তম BCS এর ফরেন ক্যাডার। মাননীয় মডারেটর, তার সাক্ষাৎকারে সে জানায় তার বাবা তার শরীরে রক্ত বিক্রি করে তার লেখাপড়া খরচ জুগিয়েছে। মাননীয় মডারেটর, আমরা একটু অপর দিকে নজর দিই। আজকের বার্তা 13 সেপ্টেম্বর 2017 এর প্রতিবেদনে বলা হয়েছে, বরিশাল জেলার চাঁদপাশা ইউনিয়নের পিতাহারা মেয়ে অনু, তার মা লোকের বাড়িতে কাজ করে তাকে ডাক্তার হবার স্বপ্ন জুগিয়েছে এবং সার্বিক সহায়তা প্রদান করেছে। হ্যাঁ মাননীয় মডারেটর, এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় সে বরিশাল মেডিকেল কলেজের ছাত্রী হিসেবে চিহ্নিত হয়েছে। মাননীয় মডারেটর, আপনিই বলুন, অনু কিভাবে 34তম BCS এর ফরেন ক্যাডার হলো? সাইমা কিভাবে বরিশাল মেডিকেল কলেজের ছাত্রী হলো? মাননীয় মডারেটর, এর কারণ পারিবারিক সচেতনতা। অতএব মাননীয় মডারেটর, পারিবারিক সচেতনতা এটাই প্রমাণ করে যে পারিবারিকভাবে যদি আমরা সচেতন হই, সমাজের সার্বিক ক্ষেত্রে যদি আমরা সচেতন হই, তাহলে তবেই আমাদের সমাজ থেকে বাল্যবিবাহের নামে বিষ বৃক্ষ তুলে ফেলতে পারবো। অতএব মাননীয় মডারেটর, আবার একই কথা বলে দিতে চাই যে দারিদ্রতা নয়, সচেতনতাই বাল্যবিবাহের প্রধান কারণ। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আলতা বানু আলতা পায়ে লাল শাড়িতে বসেছিল বিয়ের পিড়িতে, কিন্তু স্বামীর নির্যাতনে তাকে ফিরে আসতে হয়েছিল বাপের বাড়িতে। তবে লাল শাড়ির পরিবর্তে সাদা কাফনে মোড়ানো ছিল তার নির্মম দেহটি। মাননীয় মডারেটর, আমি সেই আলতা বানুর কথা বলছি যে কিনা ফিরে এসেছিল তার স্বামীর নির্যাতনে। মাননীয় মডারেটর, এখানে আমরা কি লক্ষ্য করতে পারছি? হ্যাঁ মাননীয় মডারেটর, এখানে আমরা লক্ষ্য করতে পারছি তার স্বামীর অসচেতনতা এবং তার স্বামী তার স্ত্রীর প্রতি সম্মানহীনতা।
এবং এটি কেন হচ্ছে মাননীয় মডারেটর? এটি হচ্ছে তার স্বামীর সুশিক্ষা না থাকার কারণে। আর এই সুশিক্ষার পেছনে মূল কারণটি কি? এই সুশিক্ষার পেছনের মূল কারণটি হচ্ছে সচেতনতা। এখানে কোনো লিঙ্গ বৈষম্য বা কোনো দারিদ্রতা কাজ করছে না। তাই প্রতিপক্ষ দলের বন্ধুরা আমি বারবার একই কথাই বলবো, বাল্যবিবাহের প্রধান কারণ সচেতনতা, দারিদ্রতা নয়। মাননীয় মডারেটর, একটি ভিন্ন পরিসংখ্যান দেখাচ্ছি আপনাকে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গার্লস সামিট আমাদের দেশের প্রধানমন্ত্রী একটি তথ্যচিত্র তুলে ধরেন। তথ্যচিত্রে দেখা যায় 2007 থেকে 2007 সালে আমাদের দেশে বাল্যবিবাহের হার ছিল 38.23%। 2013 থেকে 2014 সালে তা এসে দাঁড়ায় 18.45%। এবং 2017 সালে অর্ধবার্ষিকী প্রান্তিক প্রতিবেদনের তথ্য আমরা জানতে পারি তা আমরা কমিয়ে এনেছি 16.32%। মাননীয় মডারেটর, আরও একটি প্রতিবেদন দেখাচ্ছি আপনাকে। ইউনাইটেড স্পিরিটি এর সমীক্ষা হতে আমরা জানতে পারি আমাদের দেশের শিক্ষার হার 2007 সালে ছিল 47.54%। 2012 সালে আমরা বাড়িয়ে আনতে পেরেছি 56.32%, এবং 2017 সালে তা আমরা বাড়িয়ে এনেছি 65.74%। মাননীয় মডারেটর, এই প্রতিবেদনটি এটাই প্রমাণ করছে যে আমাদের দেশের শিক্ষার হার যত বাড়ছে, আমাদের দেশের সচেতনতাও ঠিক ততটাই বাড়ছে এবং বাল্যবিবাহ ঠিক ততটাই কমছে। এই সমীক্ষা থেকে আমরা বলতে পারি মাননীয় মডারেটর, বাল্যবিবাহের প্রধান কারণ বাল্যবিবাহ হচ্ছে সচেতনতার ব্যস্তানুবাদী, অর্থাৎ সচেতনতা যতটাই বাড়বে বাল্যবিবাহ ঠিক ততটাই কমবে। মাননীয় মডারেটর, মনোযোগ দিয়ে শুনুন। প্রতিপক্ষ দলের বন্ধুরা কিন্তু শুরুর থেকেই বলে গিয়েছেন আর্থসামাজিকতার ব্যাখ্যা, কিন্তু মাননীয় মডারেটর লক্ষ্য করুন, তারাও কিন্তু কন্যা শিশু। তার পিতা কি কখনো চাইবে যে তার সন্তান একটি ভালো পর্যায়ে না যাক? তার পিতা অবশ্যই চাইবে তার সন্তান একটি ভালো পর্যায়ে যাক, আর এই জন্য তার পিতা তার সমস্ত সামর্থ্য দিয়ে চেষ্টা করবে তার সন্তানকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। এখানে কোনো দারিদ্রতা বাধা রাখবে না, এবং এটা সম্ভব তাদের পিতামাতাদের মধ্যে সচেতনতা থাকলে। তাই প্রতিপক্ষ ও মাননীয় মডারেটর, আমি বারবার একই কথাই বলবো, বাল্যবিবাহের মূল কারণ সচেতনতা, দারিদ্রতা নয়। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, বাবা যদি সচেতন হয় তাহলে সে তার মেয়েকে কখনো বিয়ে দেবে না। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, বাংলা একটি কথা আছে, আমার মেয়ে আমি বিয়া দিমু, কে কি কইব। কিন্তু মাননীয় মডারেটর লক্ষ্য করুন, বাংলা আরেকটি কথা আছে, আমার মেয়ে সম্পর্কে সিদ্ধান্ত আমি নিব, কে কি সিদ্ধান্ত নিব। এতে কোনো দারিদ্রতা ভূমিকা রাখছে না মাননীয় মডারেটর, এখানে ভূমিকাটি হচ্ছে সচেতনতার। মাননীয় মডারেটর, একজন মানুষই পারে তার সচেতনতার মাধ্যমে তার আর্থিক অবস্থার উন্নতি করতে। সুতরাং মাননীয় মডারেটর, সমাজ যদি সচেতন হয় তাহলে আমরা সমাজ থেকে বাল্যবিবাহের মূল উপড়ে ফেলতে পারবো। মাননীয় মডারেটর, সচেতনতা যে কত বড় একটা হাতিয়ার তার একটা আংশিক উদাহরণ আমি আপনাদের দিচ্ছি। মাননীয় মডারেটর, আমরা সকলে জানি মহান আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করেন। আমরা জানি মাননীয় মডারেটর, আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি কিছু দেন না, কোনো কাজ বা কোনো ব্যক্তির মাধ্যমে দিয়ে থাকেন। আল্লাহ তাআলা কুমিল্লার এক ভদ্র বিধবার মাধ্যমে আমাদের ঘরে ঘরে একটি মেসেজ পৌঁছে দিয়েছিলেন, আমরা সকলেই দেখেছি। মেসেজটি হলো, দারিদ্রতাকে ভয় পেও না, সবাই সচেতন হও, কারণ ওই ভদ্র বিধবা মহিলার তিন ছোট কন্যা সন্তানকে রেখে তার স্বামী মারা যান। সেই ভদ্র বিধবা মহিলাটি তার আত্মবিশ্বাস এবং সচেতনতাকে কাজে লাগিয়ে তার সন্তান তিনটিকে মানুষের মতো মানুষ করে সুশিক্ষায় শিক্ষিত করে ডাক্তার বানিয়েছে। আর এই ডাক্তার বানাতে গিয়ে মহিলাটি শুধু তার বাড়ি ভিটেই বিক্রি করেননি, শেষ পর্যন্ত তার মাথার ছাদটিও বিক্রি করেছেন। একটা মানুষ কোন অবস্থায় গেলে তার মাথার উপরে ছাদটি বিক্রি করে দেয়, মাননীয় মডারেটর, তা মনে হয় আর আমার বুঝিয়ে বলতে হবে না। তাই বলছি প্রতিপক্ষ দলের বন্ধুরা, মনের সদর দরজা খুলে সচেতনতাকে ওয়েলকাম জানান, দারিদ্রতা জানালা দিয়ে পালাবে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। উনার এই উক্তিটির অর্থ একজন মাই পারে একটি শিক্ষিত ও সচেতন জাতি গড়ে তুলতে। কেননা মাননীয় মডারেটর, একজন মা শিক্ষিত হলে তার সন্তান শিক্ষিত হবে, সন্তান শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে, জাতি শিক্ষিত হলে সমাজ শিক্ষিত হবে, এবং সমাজ শিক্ষিত হলেই দেশ শিক্ষিত হবে, আর দেশ শিক্ষিত হলেই সকলে সচেতন হবে। তাই মাননীয় মডারেটর, শিক্ষাই পারে দেশকে সচেতন করে তুলতে, আর এই সচেতনতাই পারে বাল্যবিবাহ রোধ করতে এবং দারিদ্রতা দূর করতে। মাননীয় মডারেটর, বর্তমানে আমরা যে বিদ্যালয় প্রাঙ্গণে দাঁড়িয়ে বিতর্ক করছি সেটি হচ্ছে সোলাবাড়ি আইডিয়াল স্কুল। মাননীয় মডারেটর, আমরা যদি নারী পুরুষদের কর্মসংস্থানে জরিপ করতে চাই তাহলে এখান থেকে শুরু করছি। মাননীয় মডারেটর, আমাদের বিদ্যালয়ে টিচারদের সংখ্যা 20 জন, এখানে 10 জন হচ্ছেন শিক্ষক এবং 10 জন হচ্ছেন শিক্ষিকা। এখান থেকে আমরা একটু হলেও বুঝতে পারছি যে এখানে নারী পুরুষদের কর্মসংস্থানের জায়গা 50-50। শুধু তাই নয় মাননীয় মডারেটর, বিগত 20-25 বছর ধরে আমাদের দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন নারী। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, প্রতিটি মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকটি সরকারি বেসরকারি কর্মসংস্থানে নারী পুরুষদের জায়গা সমান সমান। তারপর আমরা কীভাবে বলছি যে আমরা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছি? প্রশ্ন রইল আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে।
মাননীয় মডারেটর, আরেকটি মজার বিষয় লক্ষ্য করুন, আমরা যখন গ্রামাঞ্চলে চাচার বাড়ি, মামার বাড়ি, খালুর বাড়ি, ফুফার বাড়িতে বেড়াতে যাই, তখন আমরা চাচা, মামা, খালু, ফুফার মুখে একটি মজার কথা শুনতে পাই। কথাটি হলো, কই গো টাকা দাও। এতে আমরা একটু হলেও কি বুঝতে পারছি মাননীয় মডারেটর, আমাদের গ্রামের নারীরা শুধু হোম মেকার নয়, তার পাশাপাশি তারা হোম ক্যাশিয়ার। তাহলে মাননীয় মডারেটর, যে দেশের নারীরা এত আত্মনির্ভরশীল, সে দেশের একবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা কিভাবে বলছি যে আমরা দারিদ্র সীমার নিচে বসবাস করছি? প্রশ্ন দিল আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। মাননীয় মডারেটর, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, এই বিশ্বের মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমাদের জাতীয় কবির এই উক্তিটির অর্থ, এই বিশ্বে যা কিছু সৃষ্টি হয়েছে তার অর্ধেক এসেছে পুরুষের মাধ্যমে এবং অর্ধেক এসেছে নারীর মাধ্যমে। তাই এখানে সচেতনতা শুধু নারীদের মধ্যে নয়, নারী পুরুষ উভয়ের মধ্যেই ছড়াতে হবে। মাননীয় মডারেটর, এখানে কোনো দারিদ্রতা বা কোনো লিঙ্গ বৈষম্য ভূমিকা রাখছে না, এখানে মূল ভূমিকাটি হচ্ছে সচেতনতার। তাই আমি এদেশে প্রত্যেক নর নারীকেই বলবো, জাগো নর, জাগো নারী, সচেতন হও, সচেতন হও, সচেতন হও। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। স্কুল কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক ও আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বাল্যবিবাহের প্রধান কারণ সচেতনতার অভাব নাকি দারিদ্রতা। যুক্তিসঙ্গত কারণে আমি দারিদ্রতার পক্ষে অবস্থান নিচ্ছি। মাননীয় মডারেটর, আমার পক্ষ দলের প্রথম বক্তা সাতক্ষীরার ঘটনার কথা বলে গেলেন, সে সম্পর্কে বিস্তারিত বলছি। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, 2014 সালে 7 সেপ্টেম্বর প্রথম আলো পত্রিকা অনুযায়ী সাতক্ষীরার একটি এলাকায় এক বছরে 50টি বাল্যবিয়ে হয়েছে, তার মধ্যে 43টি হলো দারিদ্রতা। তাহলে কোন সচেতনতা দিয়ে দারিদ্রতা দূর করবেন প্রতিপক্ষ দল? প্রশ্ন রেখে যাচ্ছি। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, প্রস্তাবটি হচ্ছে সচেতনতার অভাবে বাল্যবিবাহের প্রধান কারণ। 5 মিনিটের বক্তব্যে এটিই ছিল, সচেতনতা পেরেছে বাল্যবিবাহ রোধ করতে, কিন্তু তারপরেও কেন সচেতনতার অভাবে বাল্যবিবাহগুলো হচ্ছে, এই প্রশ্নের কোনো উত্তর আজকে আসেনি। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, 23 অক্টোবর প্রথম আলোর একটি প্রতিবেদনে এসেছে, বাংলাদেশের মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন, বাল্যবিবাহের 1 নম্বর কারণ হচ্ছে দারিদ্রতা। এছাড়াও নারী ক্ষমতায়নের অভাব, নিরাপত্তাহীনতা, আমার কন্যা শিশু, ধর্মীয় গোঁড়ামি এবং লিঙ্গ বৈষম্য, এই সামগ্রিকভাবে যে আর্থসামাজিক প্রেক্ষাপটটি, সেই প্রেক্ষাপটটির দায়ী আজকে বাল্যবিবাহের পেছনের প্রধান কারণ, সচেতনতার অভাব নয়। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আমার দেশে দিনমজুরদের কথা। দিনমজুর আবুল হোসেন ও 13 বছরের মেয়ে শেফালির গল্পটি বলছি। পরিবারের সদস্য সংখ্যা 7 জন। নুন আনতে এই ব্যক্তির পাদ্দা ফরায়, তবুও তিনি তার সন্তানদের বিদ্যালয়ে পাঠায়। মাননীয় মডারেটর, সমাজ বাস্তবতা আজকে এতটাই কঠিন, এই মেয়েটি যখন বিদ্যালয়ে যায়, রাস্তায় তাকে ইফটিজিনের শিকার হতে হয়, তাকে যৌন হয়রানির শিকার হতে হয়। এই দিনমজুর পিতা এই নির্মম পরিস্থিতিতে এসে তার মেয়ের একটি নিরাপত্তা চায়, এবং সেই নিরাপত্তাটি কি? সেই নিরাপত্তাটি হচ্ছে বাল্য বিয়ে দিয়ে তার মেয়েকে একটি সিকিউর জায়গা দেওয়া। অর্থাৎ মাননীয় মডারেটর, এই নিরাপত্তাহীনতায় যখন আমার পরিবারের বাবারা ভোগে, যখন দরিদ্র পরিবারের বাবারা ভোগে, তখনই তারা তাদের কন্যা সন্তানদের বিয়ে দিয়ে দেয়, যাতে করে তাকে আর বোঝা ধরে না থাকতে হয়, যাতে করে পরিবারের একটি মুখ কমে মাননীয় মডারেটর, যাতে করে তাকে আরেকজন মানুষের খাবারের চাহিদা মেটাতে না হয়। অর্থাৎ মাননীয় মডারেটর, সচেতনতার অভাব এখানে প্রধান কারণ নয়, বরং প্রধান কারণ হচ্ছে দারিদ্রতা। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গেলেন যে সামাজিক সচেতনতা দিয়ে বাল্যবিবাহ রোধ করা যাবে, তারা আইনজীবীর ঘটনা বলে গেলেন। তাহলে শুনুন মাননীয় মডারেটর, হ্যাঁ, একদল সামাজিক সচেতন লোক একটি বাল্য বিয়ে বন্ধ করতে গেল, কিন্তু গণ্য পাত্রের পরিমাণ মানতে নারাজ। তারা যদি আইনের আশ্রয় ছাড়া বিয়েটি বন্ধ করতে যায়, সৃষ্টি হবে মারামারি, ঘটবে হত্যার ঘটনা। প্রতিপক্ষ দল কেমন পরিস্থিতি যাচ্ছে মাননীয় মডারেটর? প্রশ্ন রেখে যাচ্ছি। যে সময় আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা সামাজিক সচেতনতার জয়গান গেয়ে গেলেন, ঠিক সেই সময় ইউনিসেফ বলেছেন, প্রতি বছর বাল্যবিয়ের কারণে জীবনযুদ্ধে হেরে যাচ্ছে 1,20,00,000 কিশোরী। বাংলাদেশে প্রতিনিয়ত বাড়ছে নারী শিক্ষার হার, কিন্তু সেই হারে কমছে না বাল্যবিবাহ। করোনার সময় বাল্যবিবাহ পূর্বের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, অথচ সেই কারণেকে আমরা প্রতিরোধ করেছি ভ্যাকসিনের পাশাপাশি সামাজিক কিছু সচেতনতা দিয়ে। তাই প্রতিপক্ষের কাছে সুস্পষ্ট কিছু প্রশ্ন রেখে যাচ্ছি। 1, এটি আপনাদের কেমন সামাজিক সচেতনতা? গণনার ক্ষেত্রে সচেতন কিন্তু বাল্যবিয়ের ক্ষেত্রে সচেতন নয়। 2, পারিবারিক সচেতনতা বৃদ্ধির ফলে নারী শিক্ষা বৃদ্ধি পেলেও সেই পরিমাণ স্কুলগুলো কেন তারা মেয়েটিকে বাল্য বিয়ে দিচ্ছে? আশা করি সুস্পষ্ট উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আমরা ধর্ষণের শিকার আমিনা, নির্যাতনের শিকার খাদিজা, ইফটিজিনের শিকার আয়েশা আত্মহত্যার কথা বলিনি। 2021 সালে ডেইলি স্টারের রিপোর্ট অনুসারে বাংলাদেশে 616টি ধর্ষণ, 712টি অন্যান্য নারী নির্যাতনের ঘটনা ঘটে। আজকে নারীদের এই নিরাপত্তাহীনতার কথা চিন্তা করে সচেতন পরিবার যখন বাল্য বিয়ে দেয়, তখন কোন সামাজিক সচেতনতা দিয়ে বাল্য বিয়ে রোধ করবেন প্রতিপক্ষ দল?
প্রশ্ন রেখে যাচ্ছি। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, প্রথম আলো বলেছেন 2021 সালে কেবল বাল্যবিয়ের কারণে ঝরে পড়েছে 47,000 ছাত্রী, 2022-এ এসে তা প্রায় 52,000 হয়েছে। কেন মাননীয় মডারেটর? কাদের সম্মুখে, কাদের সম্পৃক্ততে বাল্যবিয়ে হয়? বাবা, মা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সমাজপতি, বিবাহ নিবন্ধন, আরও কত কে। এ অসংখ্য মানুষের ভিড়ে একজন লোক কি সচেতন নয়? নাকি বাল্যবিয়ে রোধের মতো সচেতনতার দোহাই দিয়ে তারা মুখ্য একটি বিষয়কে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে? প্রতিপক্ষের ভারসাম্য দেশে যদি অসচেতন থাকে, তাদেরকে কি আলাদিনের জিন এসে সচেতন করবে মাননীয় মডারেটর? প্রশ্ন রেখে যাচ্ছি। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, বিভিন্ন কারণে বাল্যবিবাহের প্রচলন অনেক আগে থেকে শুরু হয়েছে। এর মধ্যে দারিদ্রতা ও নিরাপত্তাহীনতা এ দুটি অন্যতম। মাননীয় মডারেটর, এখনও উন্নয়নশীল দেশসমূহ যেমন আফ্রিকার কিছু অংশ, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, লাতিন আমেরিকা, ওয়েস্টার্ন প্রভৃতি দেশে বাল্যবিবাহ বহুল পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলিতেও আইনি ব্যতিক্রমগুলিতে 17টি রাজ্যে নিম্নবিত্ত পর্যায়ের প্রয়োজন নেই। নাইজার, চাদ, মালি, ভারত, বাংলাদেশের গিনির মধ্যে আফ্রিকা দেশে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি, যা প্রায় 60% উপর 2003-2009 জরিপ অনুযায়ী। নাইজার, চাদ, মালি এবং ইথিওপিয়াতে 15 বছরের নিচে শিশুদের বাল্যবিয়ের হার 20%-এর উপর। মাননীয় মডারেটর, দারিদ্রতাই যে বাল্যবিবাহের প্রধান কারণ তার একটি জ্বলন্ত উদাহরণ দিচ্ছি। লক্ষ্য করে মাননীয় মডারেটর, বলছি সে এই প্রত্যন্ত অঞ্চলের একটি মেয়েটির কথা। একদিন লক্ষ্য করুন মাননীয় মডারেটর, বলছি প্রত্যন্ত অঞ্চলে সেই মেয়েটির কথা। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কিন্তু বলে গেলেন যে সচেতনতার মাধ্যমে তারা বাল্যবিয়েগুলো রোধ করতে পারছে, কিন্তু মাননীয় মডারেটর, তবুও যে বাল্যবিবাহগুলো হচ্ছে এই প্রশ্নে কিন্তু তারা কোনো উত্তরই দিতে পারেনি। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, একটি স্কুলে আমরা আগে শুনতাম মাননীয় মডারেটর, 6ষ্ঠ শ্রেণী থেকে ইন্টার পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হতো, কিন্তু মাননীয় মডারেটর, কয়েক বছর যাবৎ কজনেই বা উপবৃত্তি পায়? স্থানীয় যাদের হাত বড় তারাই উপবৃত্তি পায়। মাননীয় মডারেটর, আমরা দেখেছি আমাদের প্রধান শিক্ষকের সন্তানরা উপবৃত্তি পায়, আমাদের ম্যাডামদের সন্তানরা উপবৃত্তি পায়, কিন্তু মাননীয় মডারেটর, আমাদের মতো যারা দরিদ্র পরিবারের সন্তান তারা কয়জনেই বা উপবৃত্তি পায়? আর এই দরিদ্র পরিবারের পিতারা, গরিব পরিবারের বাবা মায়েরা তাদের সন্তানদের বিয়ে দিয়ে দেয় এই দরিদ্রতার কারণে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা লিঙ্গ বৈষম্যের কথা বলে গেলে তারা লিঙ্গ বৈষম্যের নারী ক্ষমতায়নটি আমাদের প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করেছেন। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আজকে আমাদের প্রধানমন্ত্রী, তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিল মাননীয় প্রধানমন্ত্রী, তাকে সবসময় মুজিব কন্যা বলা হতো, কখনো বঙ্গমাতা ফজিলাতুন্নেসার কন্যা বলা হতো না। এই জায়গাটিতে লিঙ্গ বৈষম্যটি দেখতে পাচ্ছি মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বিভিন্ন সফলতার গল্প বলে গেল, কিন্তু মাননীয় মডারেটর, আজকে আমাদের বিতর্কের বিষয়টি কোথায়? আজকে আমরা সফলতার গল্প শুনতে আসিনি তো, আজকে আমরা কোনটি প্রধান কারণ সেটি জানতে এসেছি। তাই মাননীয় মডারেটর, আমি তাদেরকে আমার পক্ষ থেকে আহ্বান জানাতে চাই, তারা যাতে বাল্যবিবাহের প্রধান কারণ কোনটি সেটি নিয়ে কথা বলে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। লক্ষ্য করুন, আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা লামিয়া বলেছিলেন, পেটে ক্ষুধা থাকলে সচেতনতার কোনো গুরুত্ব থাকে না। তখন একজন বাবা নাকি বাধ্য হয় তার মেয়েকে বিয়ে দিয়ে দিতে। মাননীয় মডারেটর, একটা কথা বলতেই হয়, কোনো পিতার মধ্যে যদি এক বিন্দু পরিমাণ সচেতনতা থাকতো তাহলে সে কখনো তার মেয়েকে পরিবারের বোঝা মনে করতো না। সে অবশ্যই চেষ্টা করতো যেভাবেই হোক কোনো একটি কর্মের মাধ্যমে পরিবারের জীবিকা নির্বাহের। তখন মাননীয় মডারেটর, দেখা যেত যে বাংলাদেশের বেকারত্ব কমে গেছে। তাহলে মাননীয় মডারেটর সচেতনতাই পারে বাংলাদেশকে স্বপ্নে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধু লামিয়া আরও বলেছিলেন তার গৃহকর্মীর বয়স নাকি 14 বছর, তার একটি সন্তান আছে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, উনি কিন্তু বলেন মেয়েটি তাদের বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিল, অর্থাৎ কর্মের বিনিময়ে সে উপযুক্ত পারিশ্রমিক পেত, অর্থাৎ এখানে কোনো দারিদ্রতার অভাব ছিল না। মেয়েটি কিন্তু চাইলেই কাজ করে তার ভবিষ্যৎ নিশ্চিত করতে পারত, কিন্তু সে সচেতন ছিল না, তার পরিবার সচেতন ছিল না, ফলেই তার বাল্যবিবাহ ঘটে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা যে ছেলে ও মেয়ের প্রেমের পরে যে বিয়ের ঘটনা বলেছেন তারা ঠিকই অসচেতন ছিল, সেটা অস্বীকার করছি না, কিন্তু মাননীয় মডারেটর, আপনি দেখুন এখানে কি কোনো অর্থের অভাব ছিল, কোনো দারিদ্রতার অভাব ছিল? না মাননীয় মডারেটর, এখানে অভাবটি ছিল সচেতনতার। তাই আপনাদের বলছি, প্রতিপক্ষ দলের বন্ধুরা আপনাদের বলছি, আপনার অবস্থান থেকে ফিরে আসুন, কারণ আমরা বুঝতে পারছি বাল্যবিবাহের প্রধান কারণ সচেতনতা, দারিদ্রতা নয়। মাননীয় মডারেটর, আবারও লক্ষ্য করুন, আমার প্রতিপক্ষ দলের সকল বক্তাদের মুখে একই কথাই শোনা গেছে যে আমরা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছি। মাননীয় মডারেটর, মনোযোগ দিয়ে শুনুন, এবার একটি বাস্তব প্রমাণ দেখাচ্ছি আপনাকে। আমরা বর্তমানে 21 শতাব্দীর প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি কারো কাছে 20 টাকার ভাঙতি চাই,
তখন তখন সে 100 টাকার নোট দেখায়, আর যখন 100 টাকার ভাঙতি চায় তখন তারা 500 টাকার নোট দেখায়, আর যখন 500 টাকার ভাঙতি চায় তখন তারা 1000 টাকার নোট দেখায়। সময় শেষ। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে পুনরায় সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গেলেন পরিবার যদি যুক্তি নিয়ে ভাবতো তাহলে বাল্যবিবাহ রোধ করে দিল। তারা আরও বলে গেলেন আমাদের পিতামাতা সচেতন বলে আমরা বিদ্যালয়ে আসতে পেরেছি। তাহলে শুনুন প্রতিপক্ষ, আমার বিদ্যালয়ে আমাদের সুরাবাড়ি আইডিয়াল স্কুলে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অধিকাংশেরই বিয়ে হয়ে গেছে। কেন মাননীয় মডারেটর? তাদের পরিবার তো সচেতন ছিল, আমাদের শিক্ষক মন্ডলী তো সচেতন ছিল, সবাই তো সচেতন ছিল, তাহলে কেন বাল্যবিবাহ ঘটলো? প্রশ্ন রেখে যাচ্ছি। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা ঘাসপুরের কথা বলে গেলেন, তারা সফলতার কথা বলে গেলেন, কিন্তু মাননীয় মডারেটর সচেতনতার মাধ্যমে এতই যদি সফলতা হয়ে থাকে তাহলে সচেতনতার অভাব কেন প্রধান কারণ? প্রশ্ন রেখে যাচ্ছি। প্রতিপক্ষ দলের বন্ধুরা বারবার সচেতনতার দোহাই দিয়ে গেলেন, তাহলে শুনুন মাননীয় মডারেটর, পাশের বাসায় আমার দেখা একটি ঘটনা বলছি। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, এক বিসিএস ক্যাডার পুলিশ ছিলেন, তার মেয়ে খুব ভালো পড়াশোনা করত, কিন্তু তারা বিদেশে পড়াশোনা করা ধনী ছেলে পেয়ে তার কন্যা সন্তানদের ভালো মেধাবী ছাত্রীটাকে বিয়ে দিয়ে দিল। তাহলে তারা তো সচেতন ছিল, কেন তারা বিয়ে দিল প্রতিপক্ষ? মাননীয় মডারেটর লক্ষ্য করুন, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা সানজিদার গল্প বলে গেলেন। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আমার বান্ধবী মধুকে যখন জোর করে বাল্যবিয়ে দেওয়া হচ্ছিল তখন তার বাবা বললেন, মেয়ে বললেন আমি এই বিয়ে করবো না বাবা, তুমি এই বিয়ে ভাঙ্গা দাও, আমি এই বিয়ে করলে আমি বাঁচবো না বাবা, তুমি এই বিয়ে দিও না, এই বিয়ে দিলে আমি মইরা যাবো। মাননীয় মডারেটর, কিন্তু বাবার দারিদ্রতা ও সংকটের কারণে তাকে শ্বশুর বাড়ি যেতে হয়, তাহলে এটাও কি পরিবারের দারিদ্রতা নয় প্রতিপক্ষ? প্রশ্ন রেখে যাচ্ছি।